ইরানের কাছে আমেরিকা নাকে খত দিয়া চুক্তি করিছে। ইরান যেভাবে চাইছে সেভাবে করিছে। এমনকি চুক্তি কি করতেছে সেটা তার প্রাণবন্ধু ইসরায়েলকে না দেখে চুক্তিটা সাইন করে ফেলছে। ইসরায়েল চেতিছে। ইসরায়েলের সাথে আমেরিকার সুখের সংসারে লাগিছে আগুন। এডিটর সাহেব, করুণ সুর হবে নাকি চাকভুম হবে বুঝবার পারিছি না। হ্যাঁ, কোনটা দিমো? চাকভুম দেবো? আজাদ দেয় না। $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিল ইরানকে আমেরিকা। অনেক তালেবর কইছিল ইরান হাইরা যাবে, ইরানের এই রেজিম টিকবে না। আমি বইলা গেছি বারে বারে ইরান হারবে না। আমি শুধু বইলাই যাই নাই, দেখাই দিছি কেন ইরানকে হারাইতে পারবে না আমেরিকা আর ইসরায়েল। বাংলাদেশে একটা প্রবাদ আছে, কাঙালের কথা বাজি হইলে ফলে। পিনাকি কাঙালের কথা বাসি হয়ে ফললো। আমি এই জন্যে ইমাম খামেনিকে মেরে ফেলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নিয়ে রজার খলিলের ধুইছিলাম, উনারে তুলাধনা করছিলাম। এডিটর সাহেব তুলাধনার সাউন্ড দেন। উনার জ্ঞান নাকি চুয়ায় পড়ে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, ভূ রাজনীতি নিয়ে, জিও পলিটিক্স নিয়ে, পররাষ্ট্র বিষয়ে। কইছিলাম এটা ইরান মনে রাখবে, কইছিলাম আমেরিকা হারবে আর দুনিয়ার পাওয়ারের ব্যালেন্স বদলায় যাবে। হইল এখন ইরান সামরিকভাবে দুর্বল ছিল, অনেক দুর্বল আমেরিকা আর ইসরায়েলের সম্মিলিত শক্তির কাছে। তাও এই অবিশ্বাস্য বিজয় কেমনে হইল এটা আমরা আজকে বুঝে দেখব। আর আমাদের জন্য এটাতে কি শিক্ষা আছে সেটাও আপনারা বুঝতে পারবেন। 2026-এর 6 মার্চ, বেশি দিন আগের কথা না, কয়েক মাস আগে, ট্রুথ সোশ্যালে ক্যাপিটাল লেটারে একটা পোস্ট দিল টেরাম মামু। 3টা শব্দ, আনকন্ডিশনাল স্যারেন্ডার, নিঃশর্ত আত্মসমর্পণ। এর কম কিছু না। ট্রাম্প বলল ইরানের সাথে কোনো ডিল হবে না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে তারা আত্মসমর্পণ করছে। শুধু তাই না, আরো কইছিল আত্মসমর্পণের পর একজন গ্রেট এবং গ্রহণযোগ্য নেতা, অ্যাকসেপ্টেবল নেতা কইছিল, এটা বেছে নেওয়া হবে। মানে কি? মানে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবে সেটাও ঠিক করবে ট্রাম্প নিজে, ওয়াশিংটন। ট্রাম্প বলছিল তাকে নতুন নেতা নির্বাচনের সময় তার সে থাকতে হবে। আর আজ 18 জুন চুক্তি সই হয়ে গেছে। ট্রাম্প নিজে চুক্তি সই করছে। কোথায় সই করছে জানেন? আল্লাহর কি কাম, ভার্সাই প্রাসাদে, এই ফ্রান্সে এসে, আমার কিছু দূর দূরেই। আর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এটা আলাদাভাবে সই করে এক্সে ছবি পোস্ট করছে, ক্যাপশন দিছে একটা ঐতিহাসিক দলিল এবং একটা শক্তিশালী ইরানের বার্তা, পারস্পরিক সম্মানের ছায়ায় শান্তি অর্জিত হবে। আর এই চুক্তিতে নিঃশর্ত আত্মসমর্পণ শব্দটা কোথাও নাই, বরং কি আছে সেটা আমি আপনাদের লাইন বাই লাইন পড়ে শোনাবো। আর তারপরে আপনারাই বলবেন কে কার কাছে আত্মসমর্পণ করলো। ইরান কেন নেগোসিয়েশনটা তার পক্ষে করতে পারলো সেটা আমি দেখাবো আপনাদেরকে আজকে। প্রথমে দিকে আলোচনাটা দুই পক্ষে কারা চালাইলো। এক পাশে বসছে আব্বাস আরাগাজি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কেন্ট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি। 1989 সাল থেকে, মানে 37 বছর ধরে কূটনীতিক, ডিপ্লোম্যাট। জাপানের রাষ্ট্রদূত ছিল, ফিনল্যান্ডে ছিল, এস্তোনিয়ার রাষ্ট্রদূত ছিল। ইরান ইরাক যুদ্ধের রক্তে ভেজা প্রজন্মের মানুষ, আমাদেরই প্রজন্মের মানুষ। 2015 সালে পরমাণু চুক্তির অন্যতম স্থপতি ছিল সে। আর অন্য পাশে কারা? স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার। দুজনে কি করে জানেন? রিয়েল এস্টেট ব্যবসায়ী, পররাষ্ট্রনীতিতে কোনো অভিজ্ঞতা নাই। কুশনার ট্রাম্পের জামাই, মানে জামাই কোটায় ঢুকিছে ওই, তার সরকারি কোনো পদই কলে নাই। ট্রাম্পের নিজের দলের সিনেটর টম টিলিজ ওই পর্যন্ত কইছে যে এটা কোনো মানেই হয় না। পররাষ্ট্রনীতিতে অভিজ্ঞতাহীন, সিনেট কনফার্মেশন ছাড়া দুইজন লোক কিভাবে রাশিয়া, ইরান আর ইসরায়েলের সাথে শান্তি আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। মজার ব্যাপার হয়েছে কি জানেন? মাস্কটের আলোচনায় আরাগাজিকে নাকি উইটকফকে একাধিকবার বুঝাই দিতে হয়েছিল পরমাণু জ্বালানি উৎপাদনের ধাপগুলো কি কি এবং একটা এনরিচমেন্টের ফ্যাসিলিটি আর রিঅ্যাক্টরের মধ্যে পার্থক্য কি। বুঝি চাও? ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকাকে পড়াইতে হইতেছে কোন জিনিসটা নিয়ে তারা আলোচনা করতেছে।
একদিকে 4000 বছরের একটা সভ্যতা, যে জানে ধৈর্য কাকে বলে, ইতিহাস কাকে বলে, অন্যদিকে একটা থার্ড ক্লাস ব্যবসায়ী যার কাছে সবকিছু একটা রিয়েল এস্টেট ডিল। ইরান ওই আলোচনাটা চালাইলো কেমনে জানেন? জানলে টাস্কি খেয়ে যাবেন। ট্রাম্প পুরাই ঘুরে গেছে, তাই না? কেমনে ঘুরলো ট্রাম্প? বিশাল একটা ঘটনা আছে। আলোচনার প্রথম রাউন্ডের পর ইরান তার উপদেষ্টা দলে 2জন সিনিয়র মনোবিজ্ঞানীকে যুক্ত করে। কেন? তারা ট্রাম্পকে স্টাডি করে, তার সাইকোলজি স্টাডি করে, আর তার ভিত্তিতে তারা ট্রাম্পকে বার্তা দেয়। ইরান আমেরিকাকে স্টাডি করেনি, ইরান মানুষটাকে স্টাডি করেছে। তারা বুঝছিল এই প্রেসিডেন্সিটা প্রতিষ্ঠান দিয়ে চলতেছে না, এখন একজন ব্যক্তির মেজাজ দিয়ে চলে। কাজে এই প্রতিষ্ঠানের সাথে লড়াই না করে তারা ব্যক্তির মনস্তত্ত্বকে স্টাডি করলো। ট্রাম্পের মনস্তত্ত্ব যায় না, ইরানের ঠিক কি কি লাভ হইল আসেন সেটা দেখি। ইরানের প্রত্যেকটা বার্তা কাতারে আর ওমানের মধ্যস্থতাকারীদের হাত ঘুরে ট্রাম্পের কাছে পৌঁছাইতো। মানে ইরান জানতো শব্দ বাছাই কতটা গুরুত্বপূর্ণ। ভুল শব্দ মানে ট্রাম্পের চান্দি গরম। মনোবিজ্ঞানীরা ঠিক করে দিতেন কোন বার্তায় ট্রাম্প কি প্রতিক্রিয়া দেখাইতে পারে। মনোবিজ্ঞানীদের সুপারিশ মতো ইরান লিখিত যোগাযোগ আর আলোচনার কৌশল ঠিক করত। আর তারপর থেকেই ট্রাম্প ক্রমাগত ইসরায়েলের উপরে বিলা হইতে থাকে। ইরান ট্রাম্পকে বুঝাইতে পারলো যে ইসরায়েলের নীতি আমেরিকাকে অর্থহীন যুদ্ধে টেনে আনছে এবং এটাতে আমেরিকার ক্ষতি হইতেছে। এটা কাজ করলো। ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বললো, বিচার বুদ্ধিহীন বললো, গালি দিল। সাইকোলজিস্টরা কইছিল ট্রাম্প চাইছিল এমন একটা বিজয় যা বর্ণনা করা যায়, প্রচার করা যায়, ন্যারেটেবল ভিক্টরি হিসাবে। আর ইরান চাইছিল আত্মসমর্পণ ছাড়া চুক্তি। ইরান বুঝে গেছিল ট্রাম্পের আসলে দরকার বাস্তব বিজয় না, বিজয়ের একটা গল্প। তাই ইরান তাকে গল্পটা বলতে দিছে আর নিজে নিয়ে নিছে আসল জিনিসগুলো। অবরোধ তুলে ফেলছে, নিষেধাজ্ঞা বাতিল, আটকানো সম্পদ ফিরে পাইছে। মানে এটা শুধু একটা বুদ্ধিদীপ্ত কৌশল ছিল না, এটা রেজাল্ট দিছে। একদম গুনে গুনে অঙ্ক কষে মাপা যায় এমন রেজাল্ট দিছে। এবার আসেন দেখি চুক্তিতে কি লেখা আছে। 1 নম্বর দফা, যুদ্ধের তাৎক্ষণিক এবং স্থায়ী সমাপ্তি সব ফ্রন্টে, লেবানন সহ কেউ কারো বিরুদ্ধে কোনো হামলা করবে না। 2 নাম্বার, 2 দেশ একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। মার্চে ট্রাম্প বলছিল ইরানের পরবর্তী নেতা নির্বাচন করে দিবে। আর জুনের চুক্তিতে আমেরিকা সই করতেছে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমরা তোমাদের নেতা ঠিক করব থেকে আমরা তোমাদের আভ্যন্তরীণ বিষয়ে হাত দেব না। বুঝেছেন তো? কুটি থেকে কুটি আসিছে। 4 নম্বর দফা, আমেরিকা নৌ অবরোধ তুলে ফেলবে। 30 দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে। আমেরিকা সেনা প্রত্যাহার করবে, অবরোধ তুলবে, এগুলো কার দাবি ছিল? ইরানের তো। 6 নম্বর দফা, আমেরিকা আঞ্চলিক অংশীদারদের নিয়ে ইরানের পুনর্গঠনে এবং অর্থনৈতিক উন্নয়নে কমপক্ষে $300 বিলিয়ন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করবে। যে দেশকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলা হয়েছিল তার পুনর্গঠনের জন্য 300 বিলিয়নের অঙ্গীকার। 7 নম্বর দফা, আমেরিকা সব ধরনের নিষেধাজ্ঞা বাতিলের অঙ্গীকার করে, সব স্যাংশন তুলে নেবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজলিউশন, IAEA, বোর্ড অফ গভর্নর্সের নিষেধাজ্ঞা, সব একতরফা মার্কিন নিষেধাজ্ঞা, প্রাইমারি এবং সেকেন্ডারি সব তুলে ফেলবে। 10 নম্বর দফা, সই হওয়ার সাথে সাথেই নিষেধাজ্ঞা পুরোপুরি বাতিল হওয়ার আগে পর্যন্ত মার্কিন ট্রেজারি ইরানি তেল রপ্তানির জন্য কোনো বাধা দেবে না। পৃথিবীর সব দেশ এখন ইরান থেকে তেল কিনতে পারবে, লেনদেন করতে পারবে, ইরানের ব্যাংকের সাথে লেনদেন করতে পারবে। আগে ইরানকে তেল বিক্রি করতে হইতো অনেক কম দামে, মূলত চায়নাকে। কেউ লেনদেন করতে পারতো না ইরানের ব্যাংকের সাথে। এখন বাজার দরে তেল বিক্রি করতে পারবে ইরান সবার সাথে। ইরান এখন তার তেল বিশ্ববাজারে খোলাখুলি বিক্রি করতে পারবে। 11 নম্বর দফা, ইরানের জব্দ করা অর্থ এবং সম্পদ ফেরত দেওয়া হবে। আর পরমাণু অস্ত্র নিয়ে ইরান বলছে যে সে পরমাণু অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না। এখানে কিন্তু ইরান কোনো ছাড় দেয়নি। এই অঙ্গীকার তারা গত 50 বছর ধরে করে আসতেছে, এটা তাদের প্রতিশ্রুতি। মিসাইল প্রোগ্রাম নিয়ে একটা শব্দও নাই। মিসাইল প্রোগ্রাম ধ্বংস করার এজেন্ডা ছিল ইসরায়েলের। তাহলে কে জিতলো? ইরান। যদিও ইরানকে এই যুদ্ধে ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুদ্ধের প্রথম দিনে নিহত হয়েছেন, নিজের ভূখণ্ডে আক্রমণ হয়েছে, কৌশলগত সম্পদের ক্ষতি হয়েছে, এই সব কিছু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি আসলো ইরান। ইরান নিখুঁত নিরঙ্কুশ বিজয় পায়নি, এটা সত্য, কিন্তু ইরান হারেনি। হারা মানে আত্মসমর্পণ, হারা মানে নিজের সার্বভৌমত্ব বিসর্জন। এই চুক্তির 14টা দফার একটাতেও সে আত্মসমর্পণ নাই। ইরান শুধু এই চুক্তিতে যেতে নাই, আরো অনেক জায়গায় জিতেছে। কোথায় কোথায় জিতেছে? ইরান যুদ্ধবিদ্যায় নতুন টার্মিনোলজি আনছে এবং সেটা সফল প্রয়োগ করছে। অ্যাসিমেট্রি বলে, মানে শক্তিতে দুর্বল হওয়াটাই তার শক্তিমত্তা। তার কয়েক হাজার ডলারের সাহেব ড্রোন ঠেকাইতে শত্রুর মিলিয়ন মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর ছুটতে হয়। সে যুদ্ধটাকে শত্রুর জন্য বিশাল অপজয়ের যুদ্ধ বানাই দিয়েছিল। এটাকে কয় ওয়ার অফ অ্যাট্রিশন।
ইরান শিখছিল 2024 আর 2025 সংঘাত থেকে। এবার তারা কৌশল বদলালো, কম কিন্তু নিখুঁত আঘাত দীর্ঘ সময় ধরে। ইরানের মিসাইল ছোড়ার ধরন ছিল ডিসপারশন, মানে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ছড়ায় ছড়ায় সে মিসাইল মারত। উদ্দেশ্য সর্বোচ্চ ধ্বংস না, বরং শত্রুকে ক্লান্ত করে দেওয়া। আরেকটা কৌশল নিয়েছিল, সেটা ছিল মিত্রতাকে দায় বানানো। ইরান আরব দেশগুলোকে বুঝাই দিল যে আমেরিকার পক্ষ নেওয়াটা নিরাপত্তা দেয় না, বরং নিরাপত্তাহীনতা দেয়। উপসাগরীয় কোনো দেশ রেহাই পায়নি। আরব আমিরাত বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, সবাই আঘাত খেয়েছে ইরানের কাছে, কারণ তাদের মাটিতে মার্কিন ঘাঁটি আছে। যুদ্ধবিদ্যায় ইরানের একটা নতুন ধারণা আনলো, আর একটা নতুন ধারণা আনলো, কি সেটা? মোজাইক ডিফেন্স। সেটা কি? মোজাইক ডিফেন্সের মূল কথা হচ্ছে যে বিকেন্দ্রীভূত কমান্ড। ইরানকে আলাদা আলাদা প্রাদেশিক কমান্ডে ভাগ করা, প্রত্যেকটা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম, আগে থেকে অ্যাপ্রুভাল দেওয়া আছে। উদ্দেশ্য কি? শত্রু যদি কেন্দ্রটাকে ধ্বংসও করে ফেলে, সর্বোচ্চ নেতাকে যদি মেয়েরা ফেলে, তাও যুদ্ধের যে যন্ত্র, যুদ্ধের যে মেশিনারি, সেটা চলতে থাকবে। আর ঠিক এটাই ঘটছে। খামেনি প্রথম দিন নিহত হইলেন। আমেরিকা ইসরায়েল ভাবছিল মাথা কাটলে শরীর পড়ে যাবে, কিন্তু মাথা কাটা গেল, কিন্তু শরীর চলতেই থাকলো। আর সবচেয়ে বড় চমকপ্রদ ব্যাপার ছিল চতুর্থ উত্তরসূরির একটা ধারণা, মডেল। এই ব্যবস্থায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদের জন্য একাধিক নামধারী উত্তরসূরি ঠিক করা থাকে, প্রত্যেকটার জন্য 3 ধাপ নিজে পর্যন্ত। মানে একজন কমান্ডার নিহত হলে সাথে সাথে পরের জন দায়িত্ব নেবে, কোনো শূন্যতা ছাড়াই। আরাগাজি 1 মার্চ নিজেই বলছিলেন, মোজাইক ডিফেন্স 2 দশক ধরে মার্কিন হস্তক্ষেপ থেকে শেখা। এটাই ইরানকে সিদ্ধান্ত নিতে দেবে কখন যুদ্ধ শেষ হবে। বুঝিসাও? মানে বলছে, ওরাই বলছে, আমরা ঠিক করব কখন যুদ্ধ শেষ হবে। এটাই ছিল তাদের আসল অস্ত্র। আর কস্ট অ্যাসিমেট্রি তো আছে, সস্তা ড্রোন দিয়া দামি প্রতিরক্ষাকে ফোকলা করিয়া দিছে একেবারে। এন্ড ইসরায়েল কি বলিছে এই চুক্তি দেখা? আমেরিকার ইসরায়েলের বাইরাবাড়ি শুরু হয়ে গেছে। এটা সাউন্ড দেন, বাইরাবাড়ি সাউন্ড দেন। ইসরায়েল তো মহাবিলা। নেতানিয়াহুর নিজের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকব আমিদ্রর, সে কইছে যে এটা একটা বাজে চুক্তি। আমেরিকানরা নগদ অর্থ দেইলা বড় জোর একটা কাগজ পেয়েছে, কইছে ইচ্ছাপত্র, অভিপ্রায়পত্র। টাইমস অফ ইসরায়েলের সম্পাদক এটা বলছে বিপর্যয়কর আত্মসমর্পণ। আর সাবেক উপনিরাপত্তা উপদেষ্টা চাক ফ্রিলিক বলছে যে ইরান আরো শক্তিশালী হইয়া বেড়াইছে। আত্মসমর্পণ যেই শব্দ মারছে, ট্রাম্প ইরানকে হুমকি দিছিল জুনে, সেই শব্দ দিয়া ইসরায়েলেরা নিজেদের অবস্থা বর্ণনা করতেছে। আর ইসরায়েলে ক্ষোভের জবাবে আমেরিকা কি করলো? পিঠ চাপড়ে সান্ত্বনা দিল না ধমক দিছে। 18 জুন হোয়াইট হাউসে ব্রিফিং এ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে বলছে, একটা সলিড বাম্বু দিছে, বলছে যে আমি ইসরায়েলের মন্ত্রিসভায় থাকলে গোটা দুনিয়ায় আমরা একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলকে মনে করাই দিচ্ছে, তোমার একমাত্র বড় মিত্র আমরা, আর তোমরা বাকি দুনিয়াকে চটায় ফেলছো। ট্রাম্পই তার ভাষায় এই মুহূর্তে দুনিয়ার একমাত্র রাষ্ট্রপ্রধান যে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। আর সবচেয়ে কড়া খোঁচাটা ভ্যান্স মনে করাই দিচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রের 2/3 আমেরিকার হাতে তৈরি, আমেরিকান করদাতার পয়সায় কেনা। এইটা একটা প্রচ্ছন্ন হুমকি। চুক্তি ভাঙলে এই অস্ত্রের যোগান বন্ধ হইতে পারে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ যে করাইতে চাইছিল, সেই আমেরিকায় এখন তার নিজের ঘনিষ্ঠতম মিত্রকে প্রকাশ্যে ধমকাইতেছে ইরানের সাথে করা চুক্তি রক্ষা করার জন্য। ডিভোর্সটা আর গোপন নাই, টিভি ক্যামেরার সামনে। আমেরিকা আর ইসরায়েলের প্রণয়ের ফলে জন্ম নিছিল ইন্ডিয়া, এ তো এতিম হইয়া গেল। এইবার হবে এটা সানায়ের করুণ সুর। কিন্তু এর মধ্যে দিয়া কি তৈরি হইল? একটা নতুন মধ্যপ্রাচ্য। ভারসাম্য বদলে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কি সেটা? দুবাই কিন্তু শেষ। ইরানের উপরে আমেরিকার কড়া নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ছিল। সেই জন্যে ইরানি ব্যাংকগুলো কোনো লেনদেন করতে পারতো না। মানে ইরানের সরাসরি ডলারে আন্তর্জাতিক বাণিজ্য করতে পারতো না। তেল বেচে টাকা আনা বা বিদেশ থেকে পণ্য কেনার বিল মেটানো কোনোটাই সরাসরি সম্ভব ছিল না। তাহলে ইরান কি করতো? সে দুবাইকে ব্যবহার করতো মধ্যবর্তী আর্থিক চ্যানেল হিসাবে। হাজার হাজার ইরানি ব্যবসায়ী দুবাইয়ে কোম্পানি এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখতো। দুবাই ভিত্তিক কোম্পানি এবং মানি এক্সচেঞ্জ দেয়া ইরান তার লেনদেন ঘুরায় ঘুরায় করতো। ইরানি তেলের টাকা সরাসরি তেহরানে আসতো না, আসতো দুবাইয়ের একটা কোম্পানির অ্যাকাউন্টে। তারপর সেখান থেকে পণ্য বা অন্য রুটে ইরানে পৌঁছাইতো। ইরানের এই টাকা তো আর দুবাই আসবে না, তার মানে দুবাইয়ের অর্থনীতি ছোট হয়ে যাবে। কাতারের গুরুত্বও কমবে। কেন? কাতার ছিল কূটনৈতিক মধ্যস্থতাকারী ইরান আর আমেরিকার। কাতার একই সাথে দুই পক্ষের বন্ধু।
একদিকে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি আছে আমেরিকায়, সবচেয়ে বড় বিমান ঘাঁটি এইটা মধ্যপ্রাচ্যে, মানে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে কাতার ইরানের সাথেও সুসম্পর্ক রাখে, কারণ দুই দেশ বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স আর নর্থ ডোম ভাগাভাগি করে, যা পারস্য উপসাগরে আছে। এটা তাদের যৌথ সম্পদ। এই কারণে কাতার ইরানের সাথে শত্রুতা করতে পারে না, ইরানও কাতারের সাথে শত্রুতা করে না। এই দ্বৈত বন্ধুত্বই কাতারকে আদর্শ একটা মধ্যস্থতাকারী বানাইছে। আমেরিকা ইরান যেহেতু 1980 সাল থেকে সরাসরি কূটনৈতিক সম্পর্ক রাখে না, তাই তাদের একটা বিশ্বস্ত তৃতীয় পক্ষ দরকার যে দুই তরফেই বার্তা পৌঁছে দিতে পারে। কাতার এবং ওমান ঐতিহাসিকভাবে এই কাজটা করে আসছে। যুদ্ধবন্দী বিনিময় বলেন, জিম্মি মুক্তি বলেন, পরমাণু আলোচনা বলেন, এমনকি গাজা যুদ্ধবিরতিতেও কাতার মধ্যস্থতা করছে। এভাবেই কাতার আঞ্চলিক কূটনীতিতে নিজের গুরুত্ব এবং প্রভাব ধরে রাখত। এই চুক্তির পর সেই ভূমিকা বদলাই গেছে। এবারে চূড়ান্ত মধ্যস্থতায় বড় ভূমিকা নিছে পাকিস্তান। এটার নামই তো ইসলামাবাদ মেমোরান্ডাম। পাকিস্তানকে ধন্যবাদ দেয় ইরানের রাস্তায় রাস্তায় মিছিল করছে ইরানিরা। দেখিসাও, বিশ্ব রাজনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করে রাখার ভারতীয় চেষ্টা মাঠে মারা গেছে। বৈরিত রাস্তায় ব্যানার, থ্যাংক ইউ ইরান। 32 বছর লেবাননে থাকা বিশেষজ্ঞ নিকোলাস ব্ল্যানফোর্ড বলছেন, হিজবুল্লাহ 4 দশকের সবচেয়ে আত্মবিশ্বাসী হয়ে বেড়াইছে। তার মানে হিজবুল্লাহ শক্তি সঞ্চয় করছে। ইরান আলোচনায় শর্ত দিছিল, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। মানে ইরান শুধু নিজের জন্য না, পুরো মিত্র পক্ষের জন্য দর কষাকষি করছে। আর শান্তির দূত হিসাবে পাকিস্তানের ভাবমূর্তি বদলাই গেছে। আমাদের অঞ্চলের ভূ রাজনীতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। যে দেশকে এক ঘরে করার কথা ছিল, সে এখন বিশ্ব রাজনীতির কূটনীতির কেন্দ্রে। এইবার তারেক রহমানকে একটা ধন্যবাদ দিই। সে একজন বিশ্ব রাজনীতিতে 10টা পিএইচডি করা স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার রাখিছে, যে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল। অক্ষরে অক্ষরে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। হ্যাঁ, শুনে নেই এটা সেটা। হ্যাঁ, এইটা সে শোনান। ইরান খুব বেশি সুবিধে করতে পারবে না, এটা মনে করার কারণ ছিল। ইরান পরাজিত হওয়ার মুখে আছে, এটা অনুমান কেন করা যাচ্ছিল এবং এটা বাস্তবে হচ্ছে, সেটা হচ্ছে যুদ্ধটা ধরে রাখা আসলে ইরানের জন্য মেজর সংকট হবে। কিন্তু ইরান এই চাপটা মোটামুটি নিশ্চিত যে ধরে রাখতে পারছে না। তাহলে ইরান কি সাস্টেইন করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। এটা পারার কথা ছিল না। যে রেজিম তাদের আছে, এই রেজিমটা তাদের সব রকম বিকাশকে রুদ্ধ করে বলে আমি মনে করি। কিন্তু রাশিয়াও কি ইরানকে কোনো অস্ত্র সাহায্য করবে? আমার মনে হয় না। চায়নাও কি করবে? আমার মনে হয় না। চায়না এই যুদ্ধে অন্তত অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে মনে করার কারণ নেই। কিন্তু ইরান এটা আসলে আর বেশি দিন চালাতে পারবে না। ইনফ্যাক্ট একটা হিসেবে দেখা গেছে যে আস্তে আস্তে ইরানের মিসাইল লঞ্চিং কমছে, আর ইরান খুব বেশি দিন মানে যুদ্ধটা চালিয়ে যেতে পারবে না। এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। হঠাৎ কিছু মিসাইল অ্যাটাক সে করবে। এই মুহূর্তে বলা যায় ইরান বেশ সংকটে আছে এবং সে খুব বেশি আগাতে পারবে না। ইরানের রেজিম খুব বড় চাপের মুখে আছে। সেই রেজিমের পতন হওয়ার সম্ভাবনাও খানিকটা আছে, অনেক এখনও দেখছি না, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। শুনিছেন, মিলিছে না? ওরে তো ইলন মাস্ক টোকাই নিতে গেছিল, পারে নাই, খপ কইরা তারেক রহমান তার উপদেষ্টা বানাই দিচ্ছে। ইনকা স্ট্র্যাটেজিক উপদেষ্টা থাকলে হাঙ্কেরে আর কোনো চিন্তা নাই। যাই হোক, আজকের দিনটা নোট করে রাখেন। বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা কমতে থাকবে এখন থেকে ক্রমাগত। ভারতের পতন শুরু হইল, আমরা এক নতুন কাল পর্বে প্রবেশ করলাম। এইটা আমাদের জন্য সুসংবাদ। দুনিয়ার আগের মতো থাকবে না। আমরা যেই দুনিয়ার স্বপ্ন দেখি, সেই দুনিয়া তৈরি হওয়া শুরু হলো। আপনাদের অভিনন্দন। এই বিজয় আপনাদেরও। এই বিজয় মজলুমের। নতুন দুনিয়ায় আপনাদের স্বাগত জানাই। ইনকিলাব জিন্দাবাদ।